21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এর আগে গত 1 ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছিলেন। পর্যবেক্ষণে হাইকোর্ট জানান, মামলাগুলোর বিচারিক আদালতের রায় অবৈধ, কারণ তা অবৈধ উপায়ে দেওয়া হয়েছে। 2018 সালের 10 অক্টোবর ঢাকার একটি আদালত গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাসা থেকে অস্ত্র উদ্ধারের অভিযোগে দায়ের করা মামলায় 17 বছরের দণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। 2007 সালের 28 মে বাবরের গুলশানের বাসার শোয়ার ঘর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করার অভিযোগে একই বছরের 3 জুন রাজধানীর গুলশান থানায় এ মামলা হয়। বিচার শেষে একই বছরের 30 অক্টোবর ঢাকার মহানগর 9 নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আদালত বাবরকে 17 বছরের কারাদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে 2007 সালে আপিল করেন। 2007 সালের 28 মে আটক হন লুৎফুজ্জামান বাবর। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও খেলাফতকে কেন্দ্র করে ভারতীয় সংবাদ মাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছে বিএনপি। তার মন্তব্য উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি এই কথা বলেন। দ্রুত একটি নির্বাচন দিয়ে দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান এই বিএনপি নেতা। তুলসী গ্যাবার্ড উনি বাংলাদেশ নিয়ে অনেকগুলো কথা বলেছেন। হেয় করার একটা প্রক্রিয়া আমার মনে হয় ভারতীয় সংবাদ মাধ্যমগুলো করেছে। এটা ঘৃণাভাবে আমরা প্রত্যাখ্যান করি। সরকারের কাছে অনুরোধ জানাবো, কোনো কথায় নয়, কাজেই আপনার প্রমাণ করুন। সেই কাজটা হবে একটি নির্বাচন। শিক্ষা খাতে সংকট কাটিয়ে উঠতে সুশাসন প্রতিষ্ঠা ও সংস্কারের দিকে অন্তর্বর্তী সরকার মনোযোগী হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তারা নানাভাবে শিক্ষা খাতকে ক্ষতিগ্রস্ত করেছে। ভয়াবহ সংকটে শিক্ষা খাত ও শিক্ষা ব্যবস্থা এখন খাদের কিনারায়। রাজধানীর সেগুনবাগিচায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধরে নেওয়া হতো আপনি হচ্ছেন বিশেষ ভাবধারায়, বিশেষ মানে উগ্রগোষ্ঠী, আপনারা হচ্ছেন সমর্থক। সেটা কমপ্লিটলি আনএক্সেপ্টেবল। কিভাবে নাটক সাজানো হয়েছে এই ঢাকা শহরে জঙ্গি হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য। এবং আমরা এই ক্ষেত্রে আমরা দাবি করি যে এই যে নাটক যেগুলো হয়েছিল, এর যারা পৃষ্ঠপোষক ছিলেন, এগুলোকে যারা ইমপ্লিমেন্ট করেছিলেন, যে তাদের যেন প্রপার বিচার হয় এবং তাদেরকে যেন কাঠগড়ায় দাঁড় করানো হয়, সেটা আমাদের দাবি। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক, দীপুমণি ও সাবেক সংসদ সদস্য সাদেক খানের বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে ওবায়দুল ইসলামের নিহতের মামলায় ইনু, মেনন ও দীপুমণিকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে আদালতে উপস্থিত করে তাদের 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। অন্যদিকে পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। পরে আদালত তাদের 4 দিনের রিমান্ডের আদেশ দেন। বিভিন্ন থানার মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং দীপুমণি এবং আনিসুল হক এবং সাবেক অবৈধ এমপি সাদেক খান, এদের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করেন। সাদেক খানের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং আনিসুল হকের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড এবং অন্যান্য যারা আছে দীপুমণি এবং ইনু, মেনন, তাদের বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। মিয়ানমারে মানব পাচারের শিকার 18 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের বহনকারী একটি বিমান রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বেসরকারি সংস্থা ব্র্যাকের উদ্যোগে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা জানান, ওমান থেকে থাইল্যান্ড ভ্রমণে গেলে বেশি বেতনের প্রলোভন দেখিয়ে চীন নেয়ার কথা বলা হয়। এরপর গাড়িতে করে তাদের মিয়ানমার ও থাইল্যান্ডের সীমান্ত এলাকায় নেওয়া হয়, যেখানে তাদের দিয়ে সাইবার স্ক্যামে বাধ্য হয় বলেও জানান তারা। ভালো চাকরি ও বেতনের প্রলোভন দেখিয়ে মানব পাচারকারীরা এই বাংলাদেশিদের প্রথমে থাইল্যান্ডে নিয়ে যায়। সেখান থেকে তাদেরকে নেওয়া হয় মিয়ানমারের স্ক্যাম সেন্টারে। সেখানে পাচারকারীরা তাদের দিয়ে জোরপূর্বক সাইবার অপরাধমূলক কাজ করাতো। যে অত্যাচার নির্যাতন করছে আমাদের, আমরা আশা ছেড়ে দিয়েছিলাম যে আমরা ওখানে জীবিত ফিরে আসবো আমাদের বাবা মার কাছে। উচ্চ স্যালারি ছিল, প্রলোভনে পড়ে যাই। রাস্তা থেকে হঠাৎ করে তাদের গাড়ি একটা বাড়ির ভিতরে ঢুকায় নেয়। ওখানে অস্ত্র লোকজন ছিল, তখন আমাদের বুঝতে বাকি ছিল না যে আমরা ট্র্যাপে পড়ে। যে অভিভাবকরা আছে তারা আসলে আমাদের সাথে যোগাযোগ করে যে এরকম আটকা পড়া আছে, তাদের সহযোগিতার জন্য আমরা তখন পরবর্তীতে ফরেন মিনিস্টারের সাথে আমরা যোগাযোগ করি এবং তাদের মাধ্যমে মূলত এই ব্যক্তিদেরকে ফিরে আনা হয়েছে। যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলাধীন নবীনগরে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিন চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। ভোর 6টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ঝিকরগাছার গদখালি গ্রামের নাজমা বেগম, বাবলু ও রত্না খাতুন। এছাড়া 2 জন আহত হয়। পুলিশ জানায়, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোল অভিমুখে যাচ্ছিল এবং এর বিপরীত দিক থেকে যাত্রীবাহী ইঞ্জিন চালিত ভ্যানটি আসার সময় মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেছে। রংপুরের পীরগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির অধ্যক্ষের নামে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রশিক্ষণার্থী সহ স্থানীয়রা বলছেন, প্রতিষ্ঠানের বিভিন্ন ট্রেডে টাকার বিনিময়ে প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অযোগ্য ও অভিজ্ঞতাহীন কর্মীদের। এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ভেঙে পড়েছে প্রশিক্ষণ ব্যবস্থা। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। রংপুর থেকে প্রতিনিধি মাহমুদুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণের মাধ্যমে যেখানে দক্ষ জনশক্তি তৈরি করার কথা, সেখানে হচ্ছে উল্টোটা। রংপুরের পীরগঞ্জ টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মহিবুল হাসান দায়িত্ব নেওয়ার পরেই নানা অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনার, স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। অধ্যক্ষ ও তার স্ত্রীর স্বেচ্ছাচারিতায় চালু হওয়া ট্রেডগুলোর কোনোটিতেই নেই দক্ষ প্রশিক্ষক। যে কজন রয়েছেন তাদের কারণেই শিক্ষাগত যোগ্যতা, আবার কারণেই অভিজ্ঞতা। প্রতিষ্ঠানটির নানা অনিয়ম আর অব্যবস্থাপনায় অভিযোগ প্রশিক্ষণার্থী সহ স্থানীয়দের। প্রশিক্ষকের শিক্ষাগত যোগ্যতা না থাকার কথা স্বীকার করে অভিজ্ঞ বলে দাবি করেন অতিথি প্রশিক্ষক। গেল জীবনটাই গেল ড্রাইভিং পেশাতে। আর এখন যদি বলে কেউ অদক্ষ, তাহলে যারা বলে তারাই মনে হয় ভালো অদক্ষ। আমরা দক্ষ হিসেবেই এসব অদক্ষ প্রশিক্ষক নিয়োগ নিয়ে নিয়োগ কমিটির এক সদস্য জানান, সার্কুলারের বাইরেও নিয়োগ দেওয়ার চেষ্টা করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এমনকি নিয়োগ বোর্ডের সম্মতি ছাড়াও একজনকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সেই সার্কুলারের আলোকে আমরা নিয়োগ দেব। এর বেশি যদি আমরা নিয়োগ দেই, সার্কুলারের পরে যদি আমরা নিয়োগ দেই, তাহলে সেটা আমি মনে করি ঠিক হবে না। কারণ প্রিন্সিপাল স্যার যদি তারপরে আমি ওখান থেকে বলি আমি চলে আসছি। প্রতিষ্ঠানটির অনিয়ম অব্যবস্থাপনার প্রতিবাদ করলেই করা হয় চাকরিচ্যুত। অধ্যক্ষের তৈরি নিয়ম না মানলেই কোন নোটিশ ছাড়াই দেওয়া হয় নানা শাস্তি। অভিযোগ ভুক্তভোগীদের। তোমাকে 100 ব্যাগ সিমেন্টের বস্তা দিতে হবে। বললো যে তুমি কি আমাকে টাকা দিতে পারবে না? তো বললাম যে না স্যার, আসলে এই মুহূর্তে আমার দ্বারা সম্ভব না। তখন উনি কোনো রেজুলেশন ছাড়া, কোনো শোকেজ ছাড়া উনি আমাকে মুখের কথায় বললো যে তোমাকে কাল থেকে আসা যাবে না। এসব বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে জানতে চাইলে তিনি দাবি করেন, যোগ্যতা সম্পন্ন প্রার্থী না থাকায় এমন নিয়োগ দেওয়া হয়েছে। আমরা যখন লোক নিয়োগ দিই আর কি আমরা চেয়েছি, তখন আসলে ওইভাবে শিক্ষাগত যোগ্যতার বিষয়টাকে আমরা ওইভাবে পাইনি। দেখেছি যে তার ওই বিষয়টার উপর তার ট্রেনিং করা আছে কিনা, আমরা ওই বিষয়টাকে তখন গুরুত্ব দিয়েছি। এইভাবে সতর্ক করা হয়নি। প্রতিষ্ঠানটির অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সংবাদকর্মীদের উপর হামলার ঘটনাও ঘটে। এসব বিষয়ে রংপুর জেলা প্রশাসকের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়গুলো নিয়ে দ্রুতই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের কোনো অভিযোগ কারো কাছ থেকে পাইনি। তবে আপনারা যদি আমাদের কাছে কোনো এই ধরনের অভিযোগ আসে, তাহলে অবশ্যই আমরা সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। কারণ আপনি জানেন যে টিটিসির তো একজন কর্তৃপক্ষ আছে, থেকে আমরা জানাবো, সেই মতো ব্যবস্থা গ্রহণ হবে ইনশাল্লাহ। পীরগঞ্জ টিটিসির এসব অনিয়ম অব্যবস্থাপনা দূর করে দক্ষ প্রশিক্ষক নিয়োগ দিয়ে দক্ষ জনশক্তি তৈরি করে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হোক, এমনটাই প্রত্যাশা সবার। ইলিয়াস কমল, মাই টিভি। কুয়েতে রমজানের জমজমাট ইফতারের বাজার।
দেশীয় সংস্কৃতি ধরে রাখতে নানা আয়োজন মধ্যপ্রাচ্যের দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে। রমজান উপলক্ষে দেশীয় রেস্তোরাঁগুলোয় বেড়েছে বেচা বিক্রি। নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকায় স্বস্তিতে সেখানকার প্রবাসীরা। কুয়েত প্রতিনিধি আলামিন রানার রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। পবিত্র রমজান মাস উপলক্ষে কুয়েতে জমে উঠেছে ইফতার বাজার। দেশটির বিভিন্ন আঞ্চলিক ও বৈচিত্র্যময় খাবারের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। কুয়েতের বিভিন্ন শহরে অবস্থিত বাংলাদেশি রেস্তোরাঁগুলোয় শুরু হয়েছে ইফতার বিক্রির ঢল। শৌখিন বাঙালির ভোজন বিলাসে কুয়েতের খাবারের পাশাপাশি রয়েছে বাঙালিদের ঐতিহ্যবাহী সব খাবার। বিভিন্ন ফলমূল থেকে শুরু করে ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, শরবত, জিলাপি, কাবাব সহ বিভিন্ন খাবার। প্রবাসী বাংলাদেশিরা কাজ শেষে ঘরে ফিরে যথেষ্ট সময় না পাওয়ায় ইফতার সামগ্রীর জন্য বাংলাদেশি দোকানগুলোতেই ভিড় করেন। এখানের ইফতারে খুব সুস্বাদু হয়। আমরা বন্ধু বান্ধব নিয়ে এখান থেকে ইফতার নিয়ে ইফতার করি। আমাদের বাঙালি ইফতারের যে আইটেমগুলো পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, এগুলোকে আমরা অসম্ভব মিস করি। যারা প্রবাসী থাকে একমাত্র তারাই বুঝবে, এছাড়া বুঝবে না কখনো যে এই মুহূর্তটা যে কত পরিমাণ মিস করি আমাদের ফ্যামিলিকে। দেশীয় খাবারের এত সব আয়োজনে খুশি কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। কম খরচে ভালো মানের মুখরোচক ইফতার কিনতে পেরে খুশি ক্রেতারা। একসঙ্গে বেচাকেনা ভালো হওয়ায় সন্তুষ্ট ব্যবসায়ীরাও। তবে সিয়াম সাধনার এই মাসে পরিবার ও প্রিয়জন ছাড়া নিঃসঙ্গ প্রবাস জীবন নিয়ে আক্ষেপ জানান বহু প্রবাসী। বিভিন্ন দেশের কুয়েত, ইন্ডিয়ান, বাংলাদেশ, পাকিস্তান সকলে এখানে ইফতার করার জন্য আসে। এখানে তেহরি, বিরিয়ানি, খিচুড়ি, দেশি আইটেম অনেক খাবার পাওয়া যায়। রমজান মাসের জন্য ভালো কোয়ালিটি ইফতারি আছে আমাদের কাছে। যত ইফতার থাকুক না কেন, মা বাবাকে ছাড়া, পরিবারকে ছাড়া ইফতার করাটা অনেক কষ্টের মুহূর্ত। রোজার মাস জুড়ে বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনগুলো ইফতার পার্টির আয়োজন করে থাকে। এছাড়া সরকারি ও বেসরকারিভাবে আয়োজন করা হয় ফ্রি ইফতারের। অনুষ্ঠানগুলোয় ধনী গরিব সবাই একসঙ্গে বসে ইফতার করেন। ইলিয়াস কমল, মাই টিভি। ঈদ সহ নানা উৎসবে সবারই আকাঙ্ক্ষা থাকে একটি সিল্কের পোশাকের। আগে শুধু শাড়িতে সীমাবদ্ধ থাকলেও এখন থ্রি পিস, পাঞ্জাবি, শার্ট, মসলিন সহ যুগের সঙ্গে তাল মিলিয়ে বৈচিত্র্যময় পোশাক এনেছে ঐতিহ্যবাহী রাজশাহীর সিল্ক। রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তুর রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। সিল্কের পোশাক আভিজাত্য আর সৌন্দর্যের মাত্রা বাড়িয়ে দেয় বহুগুণ। তাই যে কোনো উৎসবে থাকে রাজশাহী সিল্কের কদর। আর তাই ঈদ বা পুজোয় এ চাহিদা বাঙালি সমাজে বেড়ে যায় বহুগুণ। ঈদ যতই এগিয়ে আসছে, সিল্কের পোশাক শ্রমিকরা যেন দম ফেলার ফুরসত পাচ্ছেন না একেবারেই। সামনে রেখে আমাদের তো কাজের চাপ আগের তুলনায় অনেক বেড়ে গেছে। অন্যান্য দিনের থেকে এই রমজান মাসে কাজের চাপ বেশি। এই চাহিদা আমরা মিটাতে পারি না। এই মিটানো না পারাতে আমাদের রাত্রি সকাল 8টা থেকে রাত্রি 8টা-9টা পর্যন্ত আমাদেরকে কাজ করতে হয়। রাজশাহীর শোরুমগুলোতে শুরু হয়েছে বেচাকেনা। শাড়ির পাশাপাশি বিক্রি হচ্ছে শার্ট, পাঞ্জাবি ও থ্রি পিস। মুসলিম সিল্কের উপর তৈরি পোশাকের চাহিদাও বেড়েছে দ্বিগুণ। রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ক্রেতারা ভিড় জমাচ্ছেন সিল্কের শোরুমগুলোতে। তবে ক্রেতারা বলছেন সিল্কের পোশাকের মূল্য তাদের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে। থ্রি পিস দেখলাম, পাঞ্জাবি, শার্ট, ছোট বাচ্চাদের ড্রেস, ইন্ডিয়ান বুটিক্স যেটা থাকে, পাকিস্তানি কিছু ড্রেস থাকে। এখানে চাইলেও আমরা নিজেদের পছন্দ মতো করে আবার তৈরিও করে নিতে পারি। দাম তো বরাবরই সিল্কের একটু বেশি হয়। ভালো আছে, খারাপ না। একটা দামের সাথে কম্পেয়ার করলে দেখা যাচ্ছে একটু টাইটাই হয়ে যায় বিষয়গুলো। মুসলিম সিল্ক, ব্লক প্রিন্ট, হাতের কাজ, স্পট সিল্ক, মটকা সিল্কের উপর বিভিন্ন ডিজাইন ও রঙের কারুকাজ করে তৈরি করা হচ্ছে সিল্কের শাড়ি, পাঞ্জাবি, থ্রি পিস সহ রং বেরঙের নানা ধরনের পোশাক। এদিকে বেচা কেনাও সামনের দিকে আরো ভালো হবে এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের। 20-25 হাজার 30 হাজার দামের আমরা শাড়ি তৈরি করেছি। থ্রি পিসটা আপনার 6 হাজার থেকে মোটামুটি 30 হাজারের মধ্যে আপনার ভ্যারিয়েশন আসছে। আর পাঞ্জাবিটা 4.5 হাজার থেকে মোটামুটি 10-12 হাজার টাকার মধ্যে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। এবার আমাদের কৃষি। একটি গাছ থেকে মিলবে 15 থেকে 20 কেজি বেগুন এবং এক একটির ওজন 1 থেকে 1.5 কেজি। উচ্চ ফলনশীল বেগুনের জাতটি উদ্ভাবন করেছে পটুয়াখালী আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র। এরই মধ্যে যা দেশ জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। কৃষকরা এ বেগুন চাষ করে আর্থিকভাবে সফল হবেন বলছেন সংশ্লিষ্টরা। পটুয়াখালী থেকে মশিউর রহমান বাবলুর তথ্য ও ছবি নিয়ে আফজাল হোসেনের রিপোর্ট। ধান আর ডাল উৎপাদনে পটুয়াখালীর সুনাম থাকলেও সবজি চাষে এখনও পিছিয়ে আছে এ জেলা। দক্ষিণাঞ্চলকে সবজি চাষে সমৃদ্ধ করতে পটুয়াখালী আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র উদ্ভাবন করেছে বাড়ি 12 জাতের উচ্চ ফলনশীল বেগুন। এখানকার উদ্ভাবিত বেগুন বর্তমানে দেশ জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।
দূর থেকে দেখলে সবার মনে হবে গাছে ঝুলে আছে লাউ, বাস্তবে এটি উন্নত জাতের বেগুন, যা দেখে অভিভূত এখানকার চাষিরা। এই বাড়ি বেগুন 12 এটা হচ্ছে উন্নত জাতের, এটা যদি চাষ করে অল্প খরচে অনেক লাভবান হবে। প্রতিটা গাছের ফলন প্রায় 8 থেকে 10 কেজি। এটা স্থানীয় এবং মাঠ পর্যায়ে এটা চাষাবাদ করলে কম জমিতে অধিক লাভবান হওয়া যায়। সাধারণ বেগুনের তুলনায় বাজারে এই বেগুনের কদর অনেক এবং দামও কেজিতে 10 থেকে 20 টাকা বেশি। বাগানের এই ফসল দেখে সবজি চাষে উদ্বুদ্ধ হচ্ছেন এলাকার চাষিরা। এক একটা গাছে অন্তত 10 থেকে 12টা ফল আসে এবং একটা ফলের ওজন 1 থেকে 1.5 কেজি, ম্যাক্সিমামই 1 কেজির উপরে হয়। এটা থেকে আমরা অনেক ফল আশা করি, তো যেটা আশা করি তার চেয়ে এটা আমরা মনে করি যে আরো বেশি কিছু, মানে এটা যেমন খেতে সুস্বাদু, তো বাজারজাত করলে কৃষকেরা অনেক লাভবান হতে পারে। পটুয়াখালী আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র উদ্ভাবন করেছে বাড়ি 12 জাতের উচ্চ ফলনশীল বেগুন। এই বেগুন বর্তমানে দেশ জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে, কাজেই এটি লাভজনক একটি জাত বলে জানান এই কর্মকর্তা। বাড়ি বেগুন 12 জাতের উচ্চ ফলনশীল এই জাতটি উদ্ভাবিত হয়েছে। এই জাতীয় উচ্চ ফলনশীল এবং কৃষকরা এটা আবাদ করলে বেশ লাভবান হবে এবং এটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর বেগুনের আকার অনেক বড় এবং গড়ে 800 থেকে 900 গ্রাম প্রতিটা বেগুনের ওজন এবং প্রতিটা গাছে প্রায় 10 থেকে 12টা বেগুন ধরে এবং ফলন হেক্টর প্রতি প্রায় 50 থেকে 60 টন। উচ্চ ফলনশীল বাড়ি 12 জাতটি 2020 সালে উদ্ভাবন করে পটুয়াখালী কৃষি গবেষণা ইনস্টিটিউট। বর্তমানে সারা দেশে এটির চাষ হচ্ছে। আফজাল হোসেন, মাই টিভি। এবার মাই টিভি বিশেষ। হামজা চৌধুরীকে ঘিরেই দেশের ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করেন দেশের সাবেক ফুটবলাররা। এজন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সঠিক পরিকল্পনা হাতে নিতে হবে। সেটি করতে পারলে বাংলাদেশ একদিন বিশ্বমঞ্চে খেলবে বলেও বিশ্বাস করেন ফুটবল বিশ্লেষকরা। এসএম আরিফের রিপোর্ট। বিমানবন্দর থেকে গ্রামের বাড়ি, বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে আসা হামজা চৌধুরীকে ঘিরে ঢল নামে ফুটবল ভক্ত আর সাধারণ মানুষের। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবল তারকাকে কেন্দ্র করে সিলেটে ছিল উৎসবের আমেজ। আশা করতেছি বাংলাদেশের ফুটবলের একটা ভালো দিগন্ত শুরু হচ্ছে আমাদের ইনশাআল্লাহ। নতুন ফুটবলের সূচনা দেখবেন, নতুন দিনের স্বপ্ন দেখবেন হামজা চৌধুরীর মাধ্যমে। দেশের ফুটবল ঘিরে শেষ কবে এমন উদ্দীপনার সৃষ্টি হয়েছে বর্তমান প্রজন্মের কাছে হয়তো অজানা। সাবেক তারকা ফুটবলাররাও বলছেন নিকট অতীতে এমনটা ঘটেনি। তবে দক্ষিণ এশিয়ার বড় তারকা হামজাকে ঘিরে এই ক্রেজ মোটেও অপ্রত্যাশিত নয়। গতকালকে যেটা দেখেছি এটাই বাস্তবতা। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ফুটবল মানুষ অনেক ভালোবাসে ফুটবলকে। এদেশের মানুষের মনের মধ্যে ফুটবল গেঁথে আছে, যার বহিঃপ্রকাশ গতকালকে আমরা দেখতে পেয়েছি। হামজা চৌধুরী যে লিগে খেলে, এটা বিশ্বের সেরা, অন্যতম সেরা লিগ, সেই লিগে টপ পর্যায়ে খেলে, এটা তার প্রাপ্যই ছিল গতকালকে যেটা সে পেয়েছে। তা আমি খুব আশাবাদী, আমি একটা আশাবাদী মানুষ। আমি সবসময় বলে আসছি বাংলাদেশের ফুটবল একসময় না একসময় ঘুরে দাঁড়াবে। সাবেক এই ফুটবলার মনে করেন হামজাকে ঘিরেই দেশের ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা হবে। এর জন্য বাফুফেকে নিতে হবে সঠিক পরিকল্পনা। এখন কিন্তু সময় এসছে, এই যে হামজা চৌধুরীর মতো খেলোয়াড় বাংলাদেশে এসছে, আমরা যদি আরও খুঁজে খুঁজে বের করে নিয়ে আসতে পারি, বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় বড় বড় লিগগুলি খেলছে, তাদেরকে যদি ধরে নিয়ে এসে আমাদের দেশে খেলাতে পারি, তাহলে কিন্তু ফুটবলটা আবার ঘুরে দাঁড়াবে। হামজার আগমনে ভক্তদের মনে যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে, তাতে অদূর ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ভালো অবস্থান গড়বে এমন বিশ্বাস ফুটবল বিশেষজ্ঞদের। হামজা চৌধুরীর আসাতে আমাদের দেশীয় খেলোয়াড় যারা আছে তাদের মধ্যে একটা উৎসাহ, উদ্দীপনা এবং আস্থা বিরাট ভূমিকা পালন করবে। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা।